আমেরিকা যখন ইরাকের রাজধানী বাগদাদ দখল করে নিল, তখন আমেরিকার ইন্টেলিজেন্স এজেন্সি সাদ্দাম হোসেনকে খুঁজে বের করার জন্য উঠে পড়ে লাগলো। কিন্তু অবাক করা বিষয় হলো, ইউএস বাহিনীর ইরাকের রাজধানী বাগদাদ দখল করতে মাত্র 20 দিন সময় লেগেছিল। অন্যদিকে সাদ্দাম হোসেনকে খুঁজে বের করতে আমেরিকার তাবর ইন্টেলিজেন্স এজেন্সির সময় লেগেছিল প্রায় 8 মাস, এবং শেষ পর্যন্ত তারা সাদ্দাম হোসেনকে মাটির 6 ফুট নিচের একটি বাংকার থেকে খুঁজে বের করে। এই ঘটনাটি শুরু হয় 9/11 হামলার পর। তখন আমেরিকা সন্ত্রাসবাদদের বিরুদ্ধে কঠোর অবস্থানে ছিল। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ঘোষণা করলেন, যারা সন্ত্রাসবাদকে সমর্থন করবে তাদেরকে লক্ষ্যবস্তু করা হবে। যদিও সাদ্দাম হোসেন 9/11 হামলার সাথে সরাসরি জড়িত ছিলেন না, কিন্তু যুক্তরাষ্ট্রের অভিযোগ ছিল তিনি কিছু সশস্ত্র গোষ্ঠীকে পরোক্ষভাবে সমর্থন করতেছেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ইরাকে সাদ্দাম হোসেনের শাসনের পতনের অপেক্ষায় ছিল। তবে শুধু এই অভিযোগ ইরাকে হামলার কারণ যথেষ্ট ছিল না। তাই যুক্তরাষ্ট্র দাবি করে সাদ্দাম হোসেন ইরাকে গণবিধ্বংসী অস্ত্র ওয়েপন্স অফ মাস ডিস্ট্রাকশন বা WMD লুকিয়ে রেখেছেন। এই দাবিকে ভিত্তি করে 2003 সালের মার্চ মাসে যুক্তরাষ্ট্রে ইরাকে আক্রমণ শুরু করে। তাদের সঙ্গে ছিল যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও পোল্যান্ডের সেনাবাহিনী। যৌথ বাহিনী দ্বারা মাত্র 3 সপ্তাহের মধ্যে ইরাকের রাজধানী বাগদাদ দখল করা হলো। ইরাকের হামলার প্রথম দিনেই প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন নিজের নিরাপত্তার জন্য গোপনে চলে গেলেন, এবং যখন আমেরিকা মিলিটারি বাগদাদে পৌঁছালো, তখন তারা সাদ্দাম হোসেনের কোনো চিহ্ন খুঁজে পেল না। ইউএস ট্যাঙ্ক এবং ট্রপার্স বাগদাদ দখল করে সাদ্দাম হোসেনের 24 বছরের সিংহাসনকে উল্টে দিল। সেখানকার প্রসিদ্ধ ফেরদাউস স্কোয়ার এ সাদ্দাম হোসেনের মূর্তি ও ট্রপস ফেলে দিয়ে তারা জয় সেলিব্রেট করতে লাগলো। সেদিন তারা সাদ্দাম হোসেনের মূর্তি ভেঙে উদযাপন করেছিল, কিন্তু আসল সাদ্দাম হোসেনকে খুঁজে বের করাটা এতটা সহজ ছিল না। বাগদাদ দখলের পর সাদ্দাম হোসেন ও তার সরকারের শীর্ষ কর্মকর্তাদের খুঁজে বের করাই মার্কিন বাহিনীর প্রধান লক্ষ্য হয়ে ওঠে। সেনাদের নির্দেশ ছিল সাদ্দাম সহ মোট 52 জন মোস্ট ওয়ান্টেড ব্যক্তিকে জীবিত বা মৃত যেভাবেই হোক আটক করতে হবে। তাদের পরিচয় সহজে মনে রাখার জন্য 52টি প্লেইং কার্ড তৈরি করা হলো, যাতে তাদেরকে সহজে খুঁজে বের করা যায়। পরবর্তী কয়েক মাস ধরে ইউএস মিলিটারি ইরাকের প্রতিটি কোণা তল্লাশি করতে লাগলো। মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে হানা দেওয়া হলো, আত্মীয়দের জিজ্ঞাসাবাদ করা হলো, দোকান, কলেজ, মসজিদ কিছুই বাদ রাখা হলো না। তাদের একটি প্রশ্ন ছিল, সাদ্দাম হোসেন কোথায়? দিনরাত অভিযান চালানোর পর সাদ্দাম হোসেন এবং তার 2 ছেলের কোনো হদিস পাওয়া গেল না। এরপর যুক্তরাষ্ট্র ঘোষণা করলো, কেউ যদি সাদ্দাম হোসেন এবং তার 2 ছেলে সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য দেয়, তাদেরকে $55 মিলিয়ন পুরস্কার দেওয়া হবে। তখন ইরাকের অনেক নাগরিক সাদ্দাম হোসেনের বিরুদ্ধে ছিলেন, যার কারণে আমেরিকার ইন্টেলিজেন্স এজেন্সির বিশ্বাস ছিল কেউ না কেউ তথ্য দিবে। 4 মাস অভিযানের পর সাদ্দাম হোসেনের কোনো খোঁজ না পাওয়ায় মার্কিন বাহিনী ধারণা করলো হয়তো তিনি কোনো হামলায় নিহত হয়েছেন। ফলে তাকে বের করার অভিযোগটাও কিছুটা দৃঢ় হয়ে যায়। কিন্তু হঠাৎ সাদ্দাম হোসেনের একটি অডিও বার্তা প্রকাশ পায়, যেখানে তিনি তার 2 ছেলের মৃত্যুর জন্য শোক প্রকাশ করতেছেন। এতে নিশ্চিত হয় যে তিনি এখনো জীবিত। এরপর যুক্তরাষ্ট্র আবার জোরালোভাবে অভিযান শুরু করে। তার মাথার দাম $25 মিলিয়ন থেকে বাড়িয়ে $30 মিলিয়ন করা হয়, এবং তথ্যদাতাকে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়। এত বড় অঙ্কের পুরস্কারের লোভে অসংখ্য ইরাকি নানা ধরনের তথ্য দিতে শুরু করে, কিন্তু বেশিরভাগ তথ্যই ভুল বা যাচাইহীন ছিল। ফলে যুক্তরাষ্ট্রের অনুসন্ধান আরও কঠিন হয়ে যায়। এদিকে মোস্ট ওয়ান্টেড তালিকার বেশিরভাগ ব্যক্তিকে গ্রেফতার করা হলেও সাদ্দাম হোসেন সহ মাত্র কয়েকজন তখনও ধরাছোঁয়ার বাইরে ছিলেন। ওই সময় ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির সার্জেন্ট এরিক মাডক্স ভিন্নভাবে চিন্তা করতে শুরু করলেন। তার মতে মোস্ট ওয়ান্টেড তালিকায় থাকা কর্মকর্তারা সাদ্দাম হোসেনের উপর নির্ভরশীল ছিলেন, কিন্তু সাদ্দাম হোসেন তাদের উপর নয়। তাই তিনি সিদ্ধান্ত নেন শীর্ষ কর্মকর্তাদের নয়, বরং সাদ্দামের সবচেয়ে বিশ্বস্ত দেহরক্ষীদের খুঁজে বের করাই হবে আসল চাবিকাঠি। কারণ আত্মগোপনে থাকা অবস্থায় সাদ্দামের সবচেয়ে বেশি প্রয়োজন ছিল তার ব্যক্তিগত
মতো নিরাপত্তারক্ষীদেরকেই বিশ্বাস করে সেই দলটি, যারা সবসময় তার ছায়াসঙ্গী হয়ে সাদ্দাম হোসেনের দেহরক্ষীরা 3টি দলে বিভক্ত ছিল। একটি দল প্রাসাদের নিরাপত্তা দিত, আরেকটি দল আগে গিয়ে তার গন্তব্যস্থল নিরাপদ কিনা নিশ্চিত করত, আর হামরা নামে একটি পরিচিত তৃতীয় দল সবসময় সাদ্দাম হোসেনের সঙ্গে থাকত। তাই এরিক মাডক্স মনে করলেন এই দলকে খুঁজে পেলেই সাদ্দামের কাছে পৌঁছানো সম্ভব। এই সূত্র ধরেই তিনি সাদ্দামের নিজ শহর তিকরিতে যান, যেখানে এক দেহরক্ষীর ছেলেসহ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হলেও বড় কোনো তথ্য মেলেনি। পরে সাদ্দামের এক পুরনো চাকরের কাছ থেকে তিনি জানতে পারেন সাদ্দাম হোসেনের প্রিয় খাবার ছিল মাশগুফ। তখন এই তথ্যটা গুরুত্বপূর্ণ মনে না হলেও পরে এটি তদন্তে কাজে লাগে। এরিক মাডক্সের মনে পড়ল জিজ্ঞাসাবাদের সময় এক দেহরক্ষীর ছেলে বলেছিল যে তার বাবা মোহাম্মদ ইব্রাহিম উমর মাছ ধরতে খুব পছন্দ করেন এবং সামারায় তার একটি ফিশ ফার্ম আছে। মাডক্স সেখানে গিয়ে উমরকে না পেল ও দুজন জেলের সঙ্গে তার কথা হয়। তাদের একজনের আত্মীয় ছিল সাদ্দামের পক্ষে লড়াই করা এক গেরিলা যোদ্ধা। তখন সাদ্দামের ঘনিষ্ঠ সামরিক কর্মকর্তা মার্কিন বাহিনীর বিরুদ্ধে গেরিলা যুদ্ধ শুরু করেছিল এবং ধারণা করা হচ্ছিল এই যোদ্ধারা ইব্রাহিম উমরের নির্দেশে কাজ করত। জেলের দেওয়া আরেকটি সূত্র ধরে মাডক্স বাগদাদের একটি বাড়িতে অভিযান চালান। সেখানে গিয়ে তিনি অবাক হয়ে দেখেন ইব্রাহিম উমর সত্যিই সেই বাড়িতে লুকিয়েছিলেন। ইব্রাহিম উমর ছিলেন সাদ্দাম হোসেনের সবচেয়ে বিশ্বস্ত দেহরক্ষীদের একজন। তিনি জানতেন সাদ্দাম হোসেন কোথায় লুকিয়েছিলেন। গ্রেফতারের পর প্রথমে তিনি কিছু বলতে চাননি, তবে দীর্ঘ জিজ্ঞাসাবাদ ও নিরাপত্তার আশ্বাসের পর তিনি শেষ পর্যন্ত সাদ্দামের অবস্থান জানিয়ে দেন। তার তথ্যের ভিত্তিতে মার্কিন সেনারা আদ-দাওর এলাকায় অভিযান চালায়। ট্রাইগ্রিস নদীর তীরের একটি খামারে তল্লাশির সময় মাটির নিচে লুকানো একটি স্পাইডার হোল খুঁজে পাওয়া যায়। ঢাকনা খুলতেই ভিতর থেকে একজন লম্বা দাড়িওয়ালা ব্যক্তি হাত তুলে আত্মসমর্পণ করেন। তিনি বলেন, আমি সাদ্দাম হোসেন, ইরাকের প্রেসিডেন্ট বলতেছি। 2003 সালের 13 ডিসেম্বর প্রায় 32 সপ্তাহের অনুসন্ধানের পর মার্কিন বাহিনী সাদ্দাম হোসেনকে জীবিত আটক করতে সক্ষম হয়। পরে তদন্তে ইরাকে গণবিধ্বংসী অস্ত্র ওয়েপন্স অফ মাস ডিস্ট্রাকশন বা WMD এর কোনো মজুদ পাওয়া যায়নি। পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট স্বীকার করেন যে ইরাকে এমন অস্ত্রের সন্ধান মেলেনি।